নমস্কার বন্ধুরা, ভালো থাকার গপ্পের আসর নিয়ে আমি মামুনি আবারও চলে এসেছি। আজ আমি আপনাদের পাঠ করে শোনাব বিমল মিত্রের মিসেস নন্দী। মিসেস সেনের কথা আমার সত্যিই মনে ছিল না। টেলিফোন তুলে জিজ্ঞাসা করলাম, কে? চিনতে পারছেন না? আমি মিসেস সেন, প্রভা। সেই বিনিয়ে বিনিয়ে কথা বলার ভঙ্গি, টেলিফোনে যেন গলাটা আরও মিষ্টি শোনালো। টেলিফোনেও যেন স্পষ্ট দেখতে পেলাম মিসেস সেনের জর্জেট শাড়ি, তাঁর সিগারেট খাওয়া, তার এলো খোঁপা আর সিঁদুরের টিপ। বললেন, আজকে আপনার সময় হবে একবার? আপনাকে আমার বিশেষ দরকার ছিল। বললাম, কখন? মিসেস সেন বোধহয় তখন সিগারেট টানছেন। একটু ধোঁয়া ছেড়ে বললেন, মিস্টার সেন মারা গেছেন, শুনেছেন বোধহয়। বললাম, কখন? শুনিনি তো। সত্যি অবাক হয়ে গেলাম। সুব্রত সেন মারা গেছে, এ খবর তো জানা ছিল না। তার যে অসুখ তাও তো শুনিনি। অবশ্য সুব্রত সেনের সঙ্গে আমার দেখা তেমন ঘন ঘন হতো না। সে অন্য সমাজের লোক, তার সঙ্গে আমার সম্পর্কই বা কিসের? রেসের খবরও রাখি না, স্টক এক্সচেঞ্জের খবরও আমার রাখার দরকার হয় না। সুব্রত সেনের সঙ্গে বলতে গেলে আমার কোনো সম্বন্ধই রাখার প্রয়োজনই হয়নি। কলেজে একসঙ্গে কিছুদিন পড়েছিলাম, সেই পর্যন্ত। মনে আছে, একদিন এক ভদ্রলোক সকালবেলা একটা চিঠি দিয়ে গেলেন। বললাম, কার চিঠি? ভদ্রলোক বললেন, আমার সাহেব এই চিঠি পাঠিয়েছেন। আপনি তার সঙ্গে এক কলেজে পড়েছেন, তিনি একবার দেখা করতে চান আপনার সঙ্গে। আমি জানি না সাহেব কে। মস্ত বড় কোন সরকারি অফিসে আরও বড় হোমরা চোমরা সাহেবের নাম ধাম পরিচয় টিকা লেখা প্যাডে একখানা চিঠি। লিখেছে সুব্রত সেন। 20 বছর পরে আমার ঠিকানা খুঁজে বার করে অফিসের বাবুকে দিয়ে চিঠি পাঠিয়েছে। কখন আমার অবসর, কখন বাড়িতে থাকি না থাকি, বা তার অফিসে গিয়ে দেখা করতে অসুবিধে হবে কি না জানতে চেয়েছে। রীতিমতো আপ্যায়ন করে ভদ্রলোককে বিদায় দিলাম। বললাম, তার সাহেব সত্যি আমার সহপাঠী এবং তার সঙ্গে আমি সেই দিনই দেখা করব। কিন্তু তারপর যা সচরাচর হয় তাই হয়েছিল। দেখা করা তো হয়নি, এমনকি চিঠি দেওয়াও হয়নি। কেন যে হয়নি তার কোনো যুক্তিসঙ্গত কারণও ছিল না। দেখা হয়নি। আরও নানান জরুরি কাজ অবহেলা করার মতো ও কাজটাও অবহেলিত হয়ে হয়ে শেষে আর সমাধা হয়নি। শেষকালে এমন দেরি হয়ে গেল যে ও প্রসঙ্গ আমি ভুলেই গেলাম। শেষে একসময় হঠাৎ দেখা হয়ে গেল মিসেস সেনের সঙ্গে। সভা থেকে বেরোবার সময় দেখি গেটের কাছে দাঁড়িয়ে আছেন এক মহিলা। জর্জেট শাড়ি, এলো খোঁপা, সিঁদুরের টিপ। আমার দিকে চেয়ে চেয়ে মিটিমিটি হাসছেন। আমি কাছে যেতেই আমার দিকে এগিয়ে এসে বললেন, আমাকে চিনতে পারেন? এক নিমেষে যেন আমার 12 বছর বয়স কমে গেল। বললাম, প্রভা না? প্রভা বললে, মিস্টার সেনের চিঠি পাননি? মিস্টার সেন? প্রভা বললে, মিস্টার সেনের অফিসের ক্লার্ক আপনাকে চিঠি দেয়নি? বললাম, সে তো সুব্রত, আমরা একসঙ্গে পড়েছি এক কলেজে, তার সঙ্গে তোমার কি সম্পর্ক? প্রভা হেসে ফেললে, বললে, ভেবেছিলাম চমকে দেব আপনাকে, তা আপনি এলেনই না সেদিন। বললাম, এখানে কি করতে? প্রভা বললে, কাগজের খবর দেখে আপনার লেকচার শুনতে এসেছি। বললাম, মাসিমা কেমন আছেন? ভালো করে চেয়ে দেখলাম আর একবার। মনে আছে মাসিমার কথাগুলো। মাসিমা বলতো, ওসব পদ্যলেখা টেখা ছাড়ো দেখিনি, গরিবের ছেলে, ওসব রোগ কেন? মাসিমার ছোট ছেলে খোকাকে তখন আমি পড়াতাম।
গরিবের ছেলেকে শুধু সাহায্য করার জন্যেই ছেলে পড়ানোর কাজটা দিয়েছিলেন। নিয়ম করে রোজ সকালে বিকেলে খোকাকে পড়াতাম, কিন্তু মাসিমা সামনে বসে থাকতেন। এক একদিন পড়ার শেষে আড়ালে ডাকতেন, বলতেন, বাড়ি যাবার আগে আমার সঙ্গে একবার দেখা করে যেও। তারপর যখন দেখা করতে যেতাম বলতেন, বসো। সোফাটায় বসিয়ে বলতেন, খোকার সামনে কথা বলে তোমাকে লজ্জা দিতে চাই না, তাই আড়ালে ডেকেছি। বললাম, বলুন। মাসিমা বললেন, আমি অনেক দিন থেকে দেখে আসছি তুমি বড় খারাপ জামা কাপড় পরে পড়াতে আসো, শার্ট ট্রাউজার পরে আসতে পারো না? আমতা আমতা করে বললাম, বরাবর ধুতি পরেই কাটিয়েছি। তাই? আর তাহলে ট্রাউজার আমায় কিনতে হয়? হ্যাঁ, কিনবে। ট্রাউজারে কত স্মার্ট দেখায় জানো? এ শার্টের কাপড়ের গজ কত করে? বললাম, 12 আনা করে কিনেছিলাম তখন, এখন একটু দাম বেড়েছে, অনেক দিন হয়ে গেল। ছি ছি! মাসিমা যেন দর্শনে মর্মাহত হলেন। বললেন, খোকা কি ভাবে বলো দেখিনি? 2.5 টাকা গজের চেয়ে কম দামি কাপড় ব্যবহার করতে লজ্জা হওয়া উচিত তোমার। তুমি খোকার টিউটার, তোমার কাছে তো শুধু লেখাপড়াই শিখবে না, তোমার চাল চলন ব্যবহার পোশাক পরিচ্ছদ সব ওর ওপর প্রভাব বিস্তার করবে। তারপর একটা সিগারেট ধরিয়ে বললেন, এই দেখো না, আমি সিগারেট খাই। খাই কেন? মাসিমার সিগারেট খাওয়ার কারণ আমি কি করে জানব? সুতরাং আমি চুপ করে রইলাম। মাসিমা নিজেই বললেন, আমি তো প্রথমে খেতাম না, খেলে কাশি আসতো, কিন্তু খোকা খুকুর শিক্ষার কথা ভেবেই ধরলাম। ভাবলাম, ওরা তো অন্তত স্মার্টনেস শিখবে, এতে খরচও একটু বাড়ে বটে, কিন্তু কত লাভ হয় জানো? লাভটা কি হয় তা আমি সেদিন ঠিক বুঝতে পারিনি, কিন্তু কথাটা বলবার পর থেকে বারবার লক্ষ্য করে দেখেছি ওই ট্রাউজার শার্ট, এই সিগারেট, ওই চালচলনের একটা লাভ আছে। দেখতাম জামশেদপুরের যত বড় বড় লোক সবাই আসতেন মাসিমার বাড়ি। সন্ধেবেলা তাঁর সি রোডের বাংলো বাড়িতে প্রত্যেক দিনই পার্টি বসত। জেনারেল ম্যানেজার থেকে শুরু করে ওয়ার্ক সুপারিনটেন্ডেন্ট, ফোরম্যান, জামশেদপুরের যত গণ্যমান্য অফিসার সব আসতেন। মাসিমার তখন কি উৎসাহ! মেসোমশাই তেমন স্মার্ট ছিলেন না, এক কোণে বসে বসে চুরুট টানতেন, কিন্তু মাসিমা সর্বত্র। বলতেন, মিস্টার ভান্ডারী, আপনাকে আজ ভারী ইয়াং দেখাচ্ছে। মিস্টার ভান্ডারী বলতেন, এ আপনার চোখের গুণে মিসেস নন্দী। মাসিমা বলতেন, না না, নিশ্চয়ই সাদেক আলী আপনার স্যুট তৈরি করেছে, ভারী চমৎকার ফিট করেছে আপনাকে। সাদেক আলী ব্রাদার্স ছিল জামশেদপুরের সবচেয়ে বড় টেলার্স। জেনারেল ম্যানেজার স্যুট তৈরি করতেন সাদেক আলীর কাছ থেকে, আর সেই জন্যেই মিস্টার নন্দীকেও সেখান থেকে স্যুট করাতে হতো। মাসিমার বাড়ির সকলের জামা ব্লাউজ তৈরি হতো ওখান থেকেই। শুধু টেলার্স নয়, সব কিছুই কিনতে হতো সবচেয়ে ফ্যাশনেবল দোকান থেকে, যেখান থেকে জামশেদপুরের বড় বড় অফিসাররা কেনেন। আর মাসিমা তাঁর বাড়ির সন্ধ্যা পার্টির জন্যেই কি কম খরচ করতেন। মিস্টার নন্দী একটু শান্ত প্রকৃতির মানুষ, বেশি নড়াচড়া, বেশি সাজগোজ পছন্দ করতেন না। তাকে দেখলেই মনে হতো যে খালি গায়ে থাকলেই তিনি বেশি আরাম পান, পা ছড়িয়ে মাদুর বিছিয়ে শুয়েই যেন স্বস্তি পান বেশি। আর তার উপর ছিল মিস্টার নন্দীর ভুলো মন। সকালবেলাই মিসেস নন্দী ধরেছেন ঠিক, বললেন, এ কি চুরুট কই তোমার? মিস্টার নন্দী আমতা আমতা করে বললেন, চুরুট ফুরিয়ে গেছে বোধহয়। কেন? আগে বলনি কেন? স্টোর থেকে নিয়ে আসতো। কি যে তোমার নেচার! তোমাকে বারবার বলেছি না চুরুট মুখে না দিয়ে থাকবে না, চুরুট ছাড়া তোমায় ভালো দেখায় না। এখন যদি কেউ এসে পড়ে। মিস্টার নন্দীকে বলতে গেলে মাসিমাই মানুষ করেছেন। একটা আস্ত লেখাপড়া জানা গাধা ছিলেন মিস্টার নন্দী,
যখন প্রথম তার সঙ্গে বিয়ে হয়। মিসেস নন্দী মিস্টারকে ভালো স্যুট পরতে শেখালেন, চুরুট ধরালেন, পার্টিতে ড্রিঙ্কস খেতে শেখালেন। তখন মিস্টার নন্দী ছিলেন সামান্য অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান, কিন্তু মিসেস নন্দী তখন থেকেই স্মার্ট। সেই মিস্টার নন্দীর অল্প মাইনে থেকেই টাকা বাঁচিয়ে না খেয়ে ভালো পোশাক পরিচ্ছদ পরতে লাগলেন। বাড়িতে চায়ের পার্টি দিলেন, মিস্টার নন্দীর বার্থডে উৎসব করলেন, বড় বড় অফিসারদের তার নিজের বাড়িতে নেমন্তন্ন করে খাওয়াতে লাগলেন। কী সে কষ্টের জীবন ছিল মাসিমার তখন! বাড়িতে বাসি রুটি পান্তা ভাত খেয়ে পার্টিতে সকলকে কেক, অমলেট, কফি খাওয়াতে লাগলেন। আগে থাকতেন জামশেদপুরের এল রোডে, পরে উঠে এলেন সি রোডের বেশি ভাড়ার কোয়ার্টারে। ক্রমে গণ্যমান্য লোক আসতে লাগলো মিসেস নন্দীর পার্টিতে। মিসেস নন্দীর পার্টির সুনাম ছড়িয়ে পড়ল জামশেদপুরের হোমরা চোমরাদের মহলে। মিস্টার ভান্ডারী এলেন, মিসেস ভান্ডারী এলেন, মিস্টার দেশমুখ এলেন, মিসেস দেশমুখ এলেন, মিস্টার সুন্দরম আয়ার এলেন, মিসেস সুন্দরম আয়ার এলেন। শেষে সোসাইটিতে মিসেস নন্দীর পার্টি ক্রেজ হয়ে উঠল। মিসেস নন্দীর সেসব দিনের ইতিহাস বড় করুণ। মিস্টার নন্দী রাত্রে আন্ডারওয়্যার পরে শুতেন, মিসেস নন্দীও ছেঁড়া শাড়ি পরে শুতেন। বিছানার ফর্সা চাদর তুলে ছেঁড়া চাদর বেরোতো রাত্রি। শুধু চা খেয়ে ব্রেকফাস্ট করেছেন দুজনের। মাছ মাংস খাবার টেবিল থেকে বাদ। সাবান দিয়ে কাপড় কেচেছেন নিজে হাতে বাথরুমে দরজা বন্ধ করে। ঘরের মধ্যে শুধু সেমিজ পরে কাটিয়েছেন, ঘর ঝাঁট দিয়েছেন, ঘুঁটের ছাই দিয়ে বছরের পর বছর দাঁত মেজেছেন। কিন্তু কেউ এসে গেলেই জর্জেটটা জড়িয়ে নিতেন। খাবার সময় চারিদিকে দরজা জানলা বন্ধ করে খেয়েছেন, নইলে কি দিয়ে তাঁরা খাচ্ছেন তারা দেখতে পাবে। বাড়িতে একটা চাকর রেখেছেন, সে শুধু কাজ করে দিয়ে চলে যেত, খেত না। সেই চাকরই পাগড়ি পায়জামা পরে একবার খানসামা, একবার বয়, একবার বাবুর্চি, একবার দারোয়ান সাজত, বহুরূপী। মিস্টার নন্দী বলতেন, এরকম কষ্ট করলে তোমারও শরীর খারাপ হয়ে যাবে শেষকালে। মিসেস নন্দী বলতেন, তা হোক, কিন্তু এরকম না করলে তোমার প্রমোশনটা যে হবে না। মিস্টার কাশ্যপ ছিলেন এস্টাবলিশমেন্ট অফিসার, তাঁর হাতেই সব। মিস্টার নন্দী বলতেন, মিস্টার কাশ্যপ যদি চান তো একদিনেই ফোরম্যান হতে পারি। তখন ফ্যাক্টরিতে আরও অনেক অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান রয়েছে। মিস্টার নন্দী সকলের জুনিয়র। মাসিমা একদিন এক পার্টিতে গিয়ে মিসেস কাশ্যপের সঙ্গে ভাব জমালেন। তারপর নেমন্তন্ন করলেন নিজের বাড়িতে। এলেন মিস্টার কাশ্যপ, মিসেস কাশ্যপ দুজনেই। শিফন শাড়ি পরে খুব তোয়াজ করলেন দুজনকেই। দোকান থেকে অর্ডার দিয়ে নানান রকম খাবার আনালেন, চা, কফি, লেমনেড, কোকো, সব কিছুরই আয়োজন ছিল। তার পরের মাসেই প্রমোশন হয়ে গেল মিস্টার নন্দী, 300 টাকা মাইনে বাড়ল। কিন্তু শুধু ফোরম্যান করেই তৃপ্তি হলো না মাসিমার। সমাজে মিস্টার নন্দীর প্রমোশনের সঙ্গে সঙ্গে নিজের মর্যাদাও বাড়াতে হবে। ওয়ার্কস ম্যানেজারের গৃহিণীও হতে হবে একদিন। লক্ষ্যটা রইল সেদিকেই। তখন এলেন মিস্টার অ্যান্ড মিসেস ভান্ডারী। এমনি করে মিস্টার নন্দী অল্প ছোট অবস্থা থেকে বড় হয়েছিলেন। কি করে বড় হতে হয় তার চাবিকাঠির সন্ধান জানতেন মাসিমা। আমার ভালোর জন্যই আমাকে সেই সব উপদেশ দিতেন। তাই সেদিন যখন জামাকাপড় নিয়ে অনুযোগ করলেন, উত্তরে আমি কিছুই বলিনি, চুপ করেছিলাম। মাসিমা বলেছিলেন, সাদেক আলীর দোকান থেকে স্যুট করিয়ে নাও। বললাম, আমি অত টাকা কোথায় পাবো বলুন? বাড়িতে ভাই বোন আছে, বাবা মাকে টাকা পাঠাতে হয়। মাসিমা বললেন, তোমার মেসোমশাইয়ের কি করে প্রমোশন করিয়েছি জানো? ছিলেন তো ক্লার্ক, এখন তো সবই দেখছো ওয়ার্কস ম্যানেজার, কিন্তু কি করে হলো তা জানো? বললাম, না। মাসিমা বললেন, চুরুট খাইয়ে। প্রথমে কিছুতেই খেতে চাইবেন না, বিশ্রী গন্ধ লাগে। বললাম, গন্ধ লাগে লাগুক, অফিসারদের সঙ্গে মিশতে গেলে তারা যেমনভাবে চলে তেমনি করে চলতে হবে। তারা যে দোকান থেকে জামা করায় সেই দোকান থেকে জামা করাতে হবে, যে ক্লাবে যায়
সেই ক্লাবে যেতে হবে। তারপর একটু থেমে বললেন, নইলে মন দিয়ে শুধু ঘাড় গুঁজে অফিসের কাজ করে গেলে সেই ক্লার্কই থাকতে হতো বরাবর। এই প্রমোশনও হতো না, এই গাড়ি বাড়ি কিছুই হতো না। বলতেন, তোমার ভালোর জন্যই বলছি, তোমাকেও ফ্যাক্টরিতে ভালো চাকরিতে ঢুকিয়ে দিতে পারি ওকে বলে, কিন্তু আমি যেমনভাবে বলি তেমনভাবে চলতে হবে, ও ধুতি চলবে না। মাসিমা তখন পদোন্নতির সঙ্গে সঙ্গে মোটাও হয়েছিলেন খুব, ফর্সা বরাবরই ছিলেন, কিন্তু তার সঙ্গে মেদও বাড়ল। জর্জেটের জৌলস ভেদ করে মাসিমার মেদ ফেটে পড়ত, কিন্তু সেই মেদই ছিল মাসিমার গর্ব। নইলে অমন করে সকলের চোখে আঙুল দিয়ে দেখাবার মতো করে কেন তা প্রকাশ আর প্রচার করতেন? সিল্কের শাড়ি সিল্কের ব্লাউজের ওপর এঁটে বসত না, বারবার খসে পড়তে চাইত। একবার মনে হতো শাড়ির আঁচলটা কাঁধ আর বুক আর পিঠ থেকে ইচ্ছে করে খসিয়ে দিয়েই বুঝি মাসিমা বেশি আনন্দ পেতেন। মিস্টার কাশ্যপ, মিস্টার ভান্ডারী, মিস্টার দেশমুখদের বোধহয় ওইভাবেই আকর্ষণ করতে চাইতেন। তাঁর সে চেষ্টা যে ব্যর্থ হয়নি, মেসোমশাইয়ের পদোন্নতিই তার প্রমাণ। অথচ মেসোমশাইকে দেখেছি অন্যরকম। নন্দী মাসিমার পীড়াপিড়িতেই গায়ে জামা দিতে হতো তাকে, মাসিমার কথাতেই চুরুট কামড়ে ট্রাউজার পরে দলের মধ্যে বসে থাকতে হতো। মাসিমা বললেন, কাল মিস্টার ভান্ডারীদের পার্টি দিচ্ছে একটা, মনে আছে তো? মেসোমশাই তখন ফ্যাক্টরি থেকে ফিরে একটু গড়াচ্ছেন সবে, ভয় ভয় বললেন, আবার? এই তো সেদিন পার্টি হয়ে গেল। মাসিমা বলতেন, তুমি আর বকো না, এখনো তোমার কনফার্মেশন হয়নি, জানো না? মেসোমশাই বললেন, আর ভালো লাগে না, একদিন যে একটু নিরিবিলিতে বাড়িতে থাকবো। মাসিমা বললেন, একবার ওয়ার্কস ম্যানেজার হও, তখন যত ইচ্ছে নিরিবিলিতে থেকো না, আমি বারণ করতে আসবো না। আমারই কি খুব স্বাদ, খরচ কি কম হয় ভেবেছ? মেসোমশাই হতাশ হয়ে পড়তেন। আর নিরিবিলি হয়েছে, ওরা এলেই জোর করে হাসতে হয়, কথা বলতে হয়, অফিসেও সেই ওরা, বাড়িতেও ওরা, সব সময় কি ভালো লাগে? মাসিমা বলতেন, তা আমারই কি খুব ভালো লাগে মনে করেছ? তাহলে কেন করো? আর প্রমোশনের কি দরকার, বেশ তো চলে যাচ্ছে। মাসিমা বলতেন, তুমি তো বললে বেশ চলে যাচ্ছে, বেশটা চলে যাচ্ছে কোথায়? ওই পুরনো গাড়িটা চড়ে আর মান থাকে? মিস্টার ভান্ডারীর গাড়িটা দেখেছ চোখ মেলে? তা মেসোমশাইও অস্বীকার করতেন না। আগে তো সেই হেঁটে হেঁটে ফ্যাক্টরি যেতে হয়েছে, ঘেমে নিয়ে উঠতেন তখন অফিস যাবার সময়, একটু দেরি হলে বকুনি খেতে হতো, ফাইন হতো। সেই অবস্থা থেকে তো আজ এই অবস্থায় পৌঁছিয়েছেন। এখন তবু 10 জনে মানে, খাতির করে, সম্মান করে, রাস্তায় দেখা হলে ডেকে নমস্কার করে, জেনারেল ম্যানেজারের বাড়িতে নেমন্তন্ন হয়। পোশাক পরিচ্ছদেও যে কিছু হয় তিনি নিজেই তো তার প্রমাণ। সেই মাসিমা যিনি একদিন ধোঁয়ায় বসে রান্না করতে গিয়ে চোখের জলে ভেসেছেন, নিজের হাতে শুধু রান্নাই নয় বাসনও মেজেছেন, সেই মাসিমাই এখন এত চেষ্টার পর সমাজে জাতে উঠেছেন। মিসেস ভান্ডারীর সঙ্গে মিসেস নন্দীর নামও একসঙ্গে উচ্চারিত হয়, জেনারেল ম্যানেজারের পাশের চেয়ারে বসতে পান, এটাই কি কম? সেই মাসিমাই এখন সি রোডের বাড়ি ছেড়ে নিজের কেনা বাড়িতে উঠেছেন, নিজের গ্যারেজে নিজের গাড়ি আছে তাঁর, রান্নাঘরে বাবুর্চি আছে, টেবিলে বয় আছে, বাগানে মালি আছে, এটাই কি কম কথা নাকি? আর সংসারে থাকার মধ্যে তো শুধু একটি ছেলে আর একটি মেয়ে। ঠিক এমনি অবস্থাতেই আমি এসে হাজির হয়েছিলাম খোকার প্রাইভেট টিউটর হয়ে। তাও কি কম তদবিরের পর? আমার এক দুঃসম্পর্কের কাকা বলেছিলেন, মিস্টার নন্দীকে বলে তোমার চাকরি হবে না, যদি কোনো রকমে মিসেস নন্দীকে পাকড়াও করতে পারো তাহলে হতে পারে। আমার তখন ছেলে পড়ানো প্রধান উদ্দেশ্য নয়,
কোনো রকমভাবে আস্তে আস্তে ঘনিষ্ঠতা হলে ফ্যাক্টরিতে একটি চাকরি জোগাড় করা। মিস্টার নন্দীর হাতেই সব। মিস্টার নন্দী একমাত্র বাঙালিদের মধ্যে জামশেদপুরে বড় চাকরি করেন। ইচ্ছে হলে তিনিই চাকরি দিতে পারেন। একদিন একলা পেয়ে মিস্টার নন্দীকে বললাম আমার অভাবের কথা। বললাম, আপনি যদি একটা চাকরি করে দেন ফ্যাক্টরিতে, বড় উপকার হয়, যে কোনো রকমের একটি চাকরি। ফ্যাক্টরিতে মিস্টার নন্দীর কাজের লোক হিসেবে নাম ছিল। যোগ্যতার সঙ্গে মাসিমার তদবির মিলে ধাপে ধাপে তার উন্নতি হয়েছিল। কিন্তু অন্তরে তিনি ছিলেন বাঙালি। ডিনার খেতেন, স্যুট পরতেন, চুরুট কামড়াতেন, সে কেবল স্ত্রীর অদম্য উচ্চাকাঙ্ক্ষার তাগিদে, নইলে সর্ষের তেল গায়ে মেখে চান করতেই পছন্দ করতেন। ডাল দিয়ে ভাত মেখে খেতেই ভালোবাসতেন, ধুতি পরেই আরাম পেতেন। তাই আমার কথায় একটু সহানুভূতি হলো যেন তার। বললেন, চাকরি করবে ফ্যাক্টরিতে? বললাম, হ্যাঁ, যে কোনো চাকরি। কি জানি কীরকম মেজাজ ছিল। বললেন, তুমি জানো না, জীবনে চাকরি কখনো করনি, সবে আরম্ভ করছো জীবন। আমরা চাকরি করলাম এতদিন, মর্মে মর্মে বুঝলাম চাকরির জ্বালা। বলে একটু থামলেন, তারপর আবার বলতে লাগলেন, চাকরির অপমান বড় মর্মান্তিক অপমান। জানো, যে চাকরি করেনি সে বুঝবে না। তা তোমার চাকরি না করলেই কি চলে না? সেদিন বুঝেছিলাম মেসোমশাইয়ের সেসব কথা ছলনা নয়। বাইরে থেকে সামাজিক প্রতিপত্তি প্রতিষ্ঠাটাই আমরা দেখতাম, ভিতরের অন্তরঙ্গ মানুষটা যে অন্যরকম, সেদিন তারই পরিচয় পেলাম। বললেন, এক এক সময় মনে হয় সব ছেড়ে ছুড়ে দিয়ে বনে চলে যাই, মনে হয় এর চেয়ে ভিক্ষে করে খাওয়া ভালো। আমি আর কি বলবো, সেদিন তার সামনে চুপ করেই বসেছিলাম। মেসোমশাই আবার বললেন, ভাবি, আমার জীবনটা তো এরকম গেল, আমার ছেলেকে যেন এ দুর্ভোগ না ভুগতে হয়। যেমনই হোক একটা ছোটোখাটো দোকান করলেও এর চেয়ে ঢের সুখী হওয়া যায়। সেদিন জামশেদপুর ফ্যাক্টরির ওয়ার্কস ম্যানেজার মিস্টার নন্দীর মুখ থেকে অমন কথা শুনব সত্যিই আশা করিনি। বলতে গেলে ঠিক সেই দিন থেকেই জীবন সম্বন্ধে আমার এক নতুন দৃষ্টি খুলে গেল। প্রভা তখন ছোট, খোকা আরও ছোট। আমি খোকাকে পড়াতে যেতাম সন্ধেবেলায়। যাবার আগে যথাসাধ্য ফিটফাট হয়ে যাবার চেষ্টা করতাম। নিয়মিত চুল ছাঁটতাম, সাদেক আলীর দোকান থেকে স্যুট করিয়ে পরতাম। কিন্তু তবুও মাসিমাকে খুশি করতে পারতাম না। মাসিমা আমার সব জিনিসেই খুঁত ধরতেন। বলতেন, এই ট্রাউজারটা কি বদলাবে না তুমি? তোমাকে তো বলেছিলাম একটা স্যুট দুদিনের বেশি পরবে না, আর বাড়িতে গিয়ে বিছানার তলায় ভাঁজ করে রাখবে। কখনো বলতেন, শু পরে আসতে পারো না? এখানে বড় বড় সব লোক আসে। যদি মিসেস ভান্ডারী কোনোদিন জিজ্ঞাসা করেন এ কে, তখন কি উত্তর দেব বলো তো? হয়তো মাসিমা বাড়ির বিশিষ্ট অতিথিদের সামনে আমার বেরোনো পছন্দ করতেন না, তাই যেদিন পার্টি থাকতো সেদিন খোকাকে আমি সকালে পড়িয়ে আসতাম। তাতে মাসিমার ইজ্জত থাকতো, আমারও দুর্ভোগ পোহাতে হতো না। কিন্তু সবচেয়ে বেশি রেগে গেলেন সেদিন, যেদিন জানতে পারলেন আমি গল্প লিখি। বললেন, ওসব বদনেশা হলো তোমার কোত্থেকে? তোমায় তো ভালো ছেলে বলেই জানতাম। আমি আর কি বলবো, আমি সেদিন চুপ করেই ছিলাম। বললেন, লেখাপড়া জানা ছেলেরা ওসব লিখতে যাবে কেন? তুমি না ফ্যাক্টরিতে চাকরির জন্যে মিস্টার নন্দীকে বলেছিলে, যদি কেউ জানতে পারে তুমি ওসব রাবিশ লেখো, তাহলে কি তোমার চাকরি হবে কোনো দিন ভেবেছ? ছি ছি। বললেন, ভেবেছিলাম মিস্টার নন্দীর মতন তোমাকেও জীবনে কেমন করে দাঁড়াতে হয় শেখাবো। তারপর একটু ভেবে বললেন, কিন্তু সাবধান, খোকাকে যেন ওসব পড়িও না, শিখিও না। তা যা হোক, ওখানে আমার আর বেশি দিন চাকরি করা সম্ভব হয়নি। ফ্যাক্টরিতেও আমার চাকরি হয়নি শেষ পর্যন্ত। হয়নি বলে কোনো ক্ষতি হয়নি, আজ বুঝেছি। কিন্তু এই প্রভা,
এই প্রভার জন্যে মাসিমার কি কম চিন্তাই ছিল? যখন মেসোমশাইকে প্রতিষ্ঠার উচ্চ শিখরে উঠিয়ে দিয়েছেন, তখন প্রভার পালা। আইসিএস থেকে শুরু করে গেজেটেড অফিসার পর্যন্ত সমস্ত পাত্র যখন একে একে নিঃশেষ হয়ে গেল, তখন একদিন। কিন্তু সেসব আমি দেখিনি। আমি তখন কলকাতায়। কিছু কিছু কানে আসতো। শুনেছিলাম মেসোমশাই অনেক পাত্রের খবর এনেছিলেন, কিন্তু মাসিমার সেসব পছন্দ হয়নি। অনেক রকম বায়নাক্কা ছিল মাসিমার। বিলেত ফেরত হওয়া চাই, স্যুট পরা চেহারা চাই, আইসিএস হওয়া চাই, অন্তত কিছু না হোক গেজেটেড অফিসার। শেষ পর্যন্ত বিয়ে হয়েছিল এক বিলেত ফেরতের সঙ্গে, গেজেটেড অফিসারই বটে। এই বিয়েতেও মাসিমা মস্ত পার্টি দিয়েছিলেন। মিস্টার মিসেসরা সবাই এসেছিলেন সে পার্টিতে। কিন্তু পরে জানা গিয়েছিল পাত্র নাকি বড় বেশি মদ খায়, রেস খেলে, স্টক এক্সচেঞ্জে ফাটকা খেলে। এসব খবর আমি কলকাতা থেকেই শুনতে পেয়েছিলাম। কিন্তু সেই পাত্র যে আমাদের সুব্রত, তাও জানতাম না। এবং যখন সুব্রত তার অফিসের ক্লার্ককে দিয়ে আমায় চিঠি পাঠিয়েছিল, তখনও জানি না যে তারই সঙ্গে মিসেস নন্দীর মেয়ে প্রভার বিয়ে হয়েছিল। জানলাম পরে, অনেক পরে, যখন দেশ স্বাধীন হয়ে গেছে, দেশের আবহাওয়া বদলে গেছে। আমিও তখন অন্যভাবে, অন্য জগতে ভীষণ ব্যস্ত অবস্থায় আছি। তখন আর মিস্টার নন্দী, মিসেস নন্দী, জামশেদপুর, সেই সমাজ কোনো কথাই মনে নেই। সেই সময় হঠাৎ একদিন মিসেস নন্দীর চিঠি পেলাম যে তিনি আমার সঙ্গে দেখা করতে আসছেন। এই ঘটনা যেমন বিস্ময়কর, তেমনই কৌতুকপ্রদ। মনে আছে আমি সে চিঠি পেয়ে সেদিন অবাকই হয়ে গিয়েছিলাম। মিসেস নন্দী যখন আমার বাড়িতে এসেছিলেন, তখন আমি তার পোশাক পরিচ্ছদ দেখেও অবাক হয়ে গিয়েছিলাম। খদ্দরের শাড়ি পরেছেন, খদ্দরের ব্লাউজ। বললেন, খুব খুশি হয়েছি তোমার সাকসেস দেখে। যেখানে যাই সেখানেই তোমার নাম শুনি। তবে তোমার বইটা এখনো পড়া হয়নি। তা এত লোকে যখন ভালো বলছে, তখন নিশ্চয়ই ভালো হয়েছে। শুনলাম নাকি সিনেমাতেও হচ্ছে তোমার বই। আসল উদ্দেশ্যটা পরে বললেন যে জন্য তোমার কাছে এসেছি বলি। বলে একটু থামলেন। মিসেস নন্দী মনে হলো যেন আরও বুড়ো হয়েছেন। মেদ যেন সব ঝরে গেছে, চুলেও পাক ধরেছে। একটু যেন হতাশ হতাশ ভাব মুখে চোখে। বললেন, দেখো কীরকম সব কিছু বদলে গেল। তোমার তো এখন বহু লোকের সঙ্গে আলাপ পরিচয়। এখানকার মিনিস্টার মহলের সঙ্গে আমার একটু আলাপ করিয়ে দিতে পারো? বললাম, মিনিস্টার মহলের সঙ্গে আলাপ করতে চাইছেন কেন? বললেন, খোকাকে তো বিলেতে পাঠিয়েছি, জানো বোধহয়। সেই তারই একটা চাকরির জন্যে। ওই ছেলেটার জন্যেই যা কিছু ভাবনা। খুকুর তো বিয়ে হয়েই গেছে। সেদিন মাসিমাকে আমি সাহায্য করতে পারিনি বলে দুঃখ যে পেয়েছিলাম তা নয়, কারণ তিনি যে কেমন করে ভাবতে পেরেছিলেন গল্প লেখক হলে মিনিস্টার মহলে আলাপ থাকা সম্ভব, তা আমি বলতে পারবো না। সেদিন ক্ষুণ্ণ মনেই মাসিমা বিদায় নিয়েছিলেন বটে, কিন্তু তার ছেলে চাকরি শেষ পর্যন্ত হয়েছিল কি না তাও আর খবর রাখার সময় পাইনি। এরপরই এসেছিল সুব্রত সেনের চিঠি, এবং তারপরেই সেই মিটিংয়ে প্রভার সঙ্গে দেখা। জিজ্ঞেস করেছিলাম, মাসিমা কেমন আছেন প্রভা? প্রভা বলেছিল, মা তো মারা গিয়েছেন, আপনি জানেন না। আর মেসোমশাই? প্রভা বলেছিল, বাবার বড় অসুখ, সেবা করার তো কেউ নেই, বড় কষ্ট হচ্ছে তার। কেন, খোকা কোথায়? বিলেত থেকে ফেরিনি? প্রভা বললে, না, খোকা নাকি সেখানেই এক মেম বিয়ে করেছে, চিঠিপত্র দেয় না। খোকার জন্যেই ভেবে ভেবে মা অত তাড়াতাড়ি মারা গেলেন। সুব্রতর কথা আর জিজ্ঞাসা করলাম না, কারণ সুব্রতকে আমি ভালো করেই জানতাম কলেজে। বড়লোকের ছেলে, দেখতেও সুন্দর, কিন্তু সেই বয়স থেকেই অবাঞ্ছিত দলের সঙ্গে মিশে গোল্লায় গিয়েছিল। শেষে রেসে যেত, আরও কোথায় কোথায় যেত, তার উল্লেখ না করাই ভালো। একটু থেমে
প্রভা বললে, আর কি বই লিখছেন? বললাম, লিখতে আর পারছি কই, লেখা আর আসছেই না। প্রভা হাসল, বললে, এবার আমাদের নিয়ে একটা বই লিখুন না। আমিও হাসলাম, বললাম, তোমার কাকে নিয়ে? এই আমার মাকে নিয়ে। কথাটা বলে প্রভা হাসতে চেষ্টা করলে, কিন্তু আমার মনে হলো প্রভার হাসিটা যেন কান্নার মতো দেখালো। আমিও হাসতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। অনেক রাত হয়ে গিয়েছিল। সেদিন প্রভাদের বাড়িতে একদিন যাব বলে চলে এসেছিলাম, কিন্তু যথারীতি সে কথাও রাখতে পারিনি। তারপর আজ এত দিন পরে হঠাৎ টেলিফোনে সুব্রত সেনের মৃত্যুর খবরটা শুনে সত্যি ভারী দুঃখ হলো। দুঃখ হলো সকলের জন্যে, দুঃখ হলো সুব্রতর স্ত্রী মিসেস সেনের জন্যেও। মিসেস সেন তখনও টেলিফোন ধরে আছেন। আবার বললেন, আজকে আপনার সময় হবে একবার? আপনাকে আমার বিশেষ দরকার ছিল। মনে পড়ল প্রভার সেদিনের কথাটা। প্রভা বলেছিল, এবার আমাদের নিয়ে বই লিখুন না। হয়তো আমার সঙ্গে এই কথাই বলবে প্রভা। হয়তো বলবে মাসিমার কথা, মেসোমশাইয়ের কথা, খোকার কথা, আর তার নিজের আর সুব্রতর কথা, সুব্রতর মদ খাওয়ার কথা, সুব্রতর অসংযমের কথা, সুব্রতর রেস খেলার কথা। সব কথাই হয়তো অকপটে বলে যাবে। আর হয়তো ওদের ওই সংসারের কথা নিয়ে বই লিখতে পিড়াপিড়িও করবে। কিন্তু মাসিমাকে আমি কেমন করে আমার গল্পের বিষয়বস্তু করব? মাসিমা যে সেদিন আমায় শ্যুট পড়তে বলেছিলেন, আমায় সাহিত্য রচনা করতে বারণ করেছিলেন, সে তো আমার ভালোর জন্যেই। আমার ভালোর জন্যেই তো সেদিন তিনি আমাকে ইংরেজি শিখতে বলেছিলেন, সাদেক আলীর স্যুট পড়তে বলেছিলেন। আমার ভালোর জন্যেই তো। আমি তাঁর কথা মতো চললে আমাকে তিনি একটা চাকরি সেদিন করেই দিতেন। এতদিন সে চাকরিতে থাকলে হয়তো মেসোমশাইয়ের মতো ফোরম্যানও হয়ে যেতাম, চিরজীবনের জন্যে নিশ্চিন্ত হতে পারতাম। পেনশন, প্রভিডেন্ট ফান্ড সবই পাকা হয়ে থাকত। তাহলে আর এই পাঠকদের কৃপাকণার জন্যে লোলুপ হয়ে থাকতে হতো না। রাত জেগে লিখে লিখে শরীর খারাপও করতে হতো না। এত ঈর্ষা, এত শত্রুতা, এত দলাদলির গ্লানি থেকে মুক্তি পেতাম। সাহিত্য করে আমার কী বা হয়েছে? সেই চাকরি তো আমার পক্ষে ভালো ছিল। মিসেস সেন আবার বললেন, আজ সময় হবে আপনার? বললাম, না, এবং না বলেই টেলিফোনটা ছেড়ে দিলাম। হয়তো প্রভা খুব আঘাত পেল, কিন্তু তা হোক। নন্দী মাসিমাকে নিয়ে গল্প লিখলে যে বিশ্বাসঘাতকতা করা হবে। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ গল্পটি শোনার জন্যে। খুব শিগগিরই আরেকটি নতুন গল্প নিয়ে ফিরে আসছি। ততক্ষণ আপনারা ঈশ্বরের আশীর্বাদে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ, নমস্কার।